পরশুরামকে জড়িয়ে ধরলো শীতল, দেখে কান্নায় ভেঙে পড়লো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রাচী বলছে যে, সর্দি ভাই, তোর বর কোথায়? তুই তো বলছিস যে তুই তোর বরের বাড়িতে যাবি, কিন্তু তোর বর তো নেই। তখনই আরাধ্যা বলবে, সর্দি ভাই, বোঝার চেষ্টা কর, তোর বাচ্চাগুলোর ভবিষ্যৎ আছে, তুই কি করবি? এভাবে এভাবে তুই এই খরচগুলো কি করে চালাবি বল? তুই বরং আমার শ্বশুর মশাইয়ের কোম্পানিতে ভালো একটা পদ দেখে চাকরি নিয়ে নি, ওখানে জব করবি। সে টাকা দিয়ে তুই তোর সংসারে সমস্ত যাবতীয় খরচ চালাবি, এটাই তোর জন্য ভালো হবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলবে, তুমি তো মিছামিছি আমার থেকে টাকা নেবে না, তার জন্য আমি তোমাকে এই অফারটা দিয়েছি। এটাও যদি তোমার ভালো না লাগে তবে আমার করার কিছুই নেই। কিন্তু কিন্তু তুমি ভেবে দেখতে পারো, তোমার বাচ্চাগুলোর সঙ্গে যদি তুমি থাকতে চাও, বাচ্চাগুলোকে তুমি ভালোভাবে মানুষ করতে চাও, তবে তো তোমাকে কিছু একটা করতে হবে, তাই না? আর এখন ইমার্জেন্সির ওপর এভাবে একটা চাকরি পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? আর তুমি তো বুঝতেই পারছো তোমার বাচ্চাগুলোর পড়াশোনার কত খরচ, কত টাকা, কত দিকে লাগে, সেগুলো সেগুলো তো পুরোটা তোমাকেই জোগাড় করতে হয়। তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাকেই জোগাড় করতে হয়, আমি অবশ্যই জোগাড় করব, কিন্তু কিন্তু আপনার সাহায্য আমি কিছুতেই নেব না। এরপরেই নন্দিনী বলতে থাকে, তটিনী, তুই কিন্তু বেশি ইগো দেখাচ্ছিস। তখনই তটিনী বলছে, হ্যাঁ আমি ইগো দেখাচ্ছি, তোর মতো তো আমি টাকা দিয়ে নিজেকে বিক্রি করি না, তাই আমি ইগোটা একটু দেখাই। এরপরে দেখা যাবে দীপালি বলছে, তটিনী মা, বোঝার চেষ্টা কর, এভাবে এভাবে কেন কেন কথা বলছিস বলতো? এভাবে কথা বলিস না, এখন তুই বিপদে পড়েছিস, তোকে তো বিপদ থেকে উদ্ধার হতে হবে, তাই না? বাচ্চাগুলোর দিকে তাকিয়ে কিছু একটা ভাব। তোর যদি ওনার ফ্যাক্টরিতে চাকরি করতে কোনো রকম কোনো দ্বিধা থাকে, তুই তোর ড্যাডির সঙ্গে কথা বল, কিছু একটা কর। না হলে বাচ্চাগুলোকে তুই কি করে মানুষ করবি বল? আমরা তো মানি বা না মানি, জামাই তো আর নেই, তাই না? জামাই তো নেই, সবাই তো বলছে জামাইকে নাকি মেরে ফেলা হয়েছে, জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, জামাইকে মেরে ফেলা হয়েছে মানে? জামাইকে তো আপনার মেয়ে মেরেছে, শুধুমাত্র শুধুমাত্র লাশ খুঁজে পাওয়া যায়নি সেই ভিত্তিতে ও এখন বাইরে বেড়াচ্ছে। তখনই তটিনী বলছে, আমি জানি আপনার হেল্পটা নেওয়া আমার ঠিক হবে না, কারণ কারণ আমার মনে হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে ওই শেষমেশ আপনিই বেরোবেন, মনে হচ্ছে সুতোটা আপনার হাতেই আছে। এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপরে দেখা যাবে পিকু তটিনীকে ফোন করে বলতে থাকে, মাম্মি, আজকেও আমাদের উপর অ্যাটাক হয়েছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দীপালিকে বলতে থাকে, মাম্মি, আমি আমি একটু আসছি। তখনই দীপালি বলতে থাকে, কোথায় যাচ্ছিস তুই? তখনই তটিনী বলতে থাকে, আমাকে যেতে হবে, আমার ছেলে মেয়ে বাড়িতে এসেছে, আমাকে আমাকে যেতে হবে, না হলে বাড়িতে ঘোর অমঙ্গল হয়ে যাবে। এই বলেই তটিনী চলে গেলে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ম্যাডাম, আপনার মেয়েকে বোঝান ওকে, ও কিন্তু একদম একদম জলে পড়ে যাবে। এভাবে চলতে থাকলে কিন্তু ওকে আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না। তখনই দীপালি বলতে থাকে, আমি তো বুঝতে পারছি যে আমার মেয়েটা বিপদে পড়েছে, কিন্তু ওকে আমি কি করে বোঝাই? ও তো বরাবরই আত্মসম্মান বোধটা ওর একটু বেশি। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আত্মসম্মান বোধ এখন এখন এরকম করলে কাজ করবে না, ওর আত্মসম্মান বোধ পুরোটাই শেষ হয়ে যাবে। কারণ কারণ ওর বিরুদ্ধে যা যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, সেগুলো ধারা যদি ওকে দেওয়া হয়, নন্দিনী মুখার্জি যদি ওর কেসটা না লড়ে, তবে ওকে জেল খাটতে হবে। তখন আর ওই এরকম এরকম কোনো অ্যাটিটিউড দেখাতে পারবে না। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি আবার নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী, তুমি তুমি লড়ে যাও, তটিনীকে বাঁচাতে হবে। এরপরে দেখা যাবে আরাধ্যা দীপালিকে বলতে থাকে, মামুনি, তুমি তোমার মেয়েকে বোঝাও, ওকে বোঝাও, এতটা ইগো থাকা ভালো না। ও যদি নিজের ভুলটা বুঝতে পেরে ও যদি আমার শ্বশুর মশাইয়ের কোম্পানিতে চাকরি করে, তবে ওর সংসারটা ভালোভাবে চলে যাবে। এদিকে দেখা যাবে তটিনী বাড়ি ফিরে এলে পিকু বলতে থাকে, মাম্মি, আজকেও দুটো লোক আমাদের আমাদের কিডন্যাপ করতে এসেছিল, আমাদের বলেছিল তোমার সাজা হয়েছে, তাই তুমি আমাদের আসতে বলেছো। আমরা গাড়িতে উঠেও বসেছিলাম, এর মধ্যে কিছু লোকজন এলো, জানো, তারা তারা নাচ গান করছিল। এরপরে ওরা নেমে যাওয়ায় ওদেরকে মেরে দিল আর আমাদের ওখান থেকে বাঁচিয়ে নিল, আর বলল যে ওরা নাকি দেবী, ওরা নাকি দেব দেবতা। এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব, কোথায় যাব, এভাবে এভাবে কি করে চলবো আমি? এরপরে তটিনীর কথা শুনে লাট্টুপিকু বলতে থাকে, মাম্মি, তুমি একদম কষ্ট করবে না, আমরা আমরা বলবো না যে আমাদের মাটন খেতে দাও,
আমাদের ফিশ খেতে দাও, আমরা কিচ্ছু চাবো না, আমরা আমরা তোমাকে কখনো কষ্ট দেব না, আমাদের তুমি যা দেবে আমরা তাই খেয়ে নেব, আমরা কখনো কখনো জেদ করব না, আমাদের যা দেবে আমরা তাই দিয়ে সন্তুষ্ট থাকবো। তখনই তটিনী বলতে থাকে, সেগুলো তো আনতে হবে তাই না, আমার কাছে তো একটা টাকাও নেই, আমি তো এখনো এখনো মাসকাবারিটা শেষই করিনি, এখনো তো মাসকাবারির দোকানে টাকাটাই দেওয়া হয়নি, ওখান থেকে আমি কি করে এখন এখন জিনিসপত্র নিয়ে আসবো, আমার মাথা কাজ করছে না, আমি তোদের নিয়ে কি খাবো কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে আমাকে দেখতে হবে, রান্নাঘরে যা আছে তাই কিছু করে ফুটিয়ে দিই, তোরা খেয়ে নে। এই বলেই তটিনী ভেতরে গিয়ে দেখতে পায় বাজারের ব্যাগ, এটা দেখে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, লাট্টু পিকু, কেউ কি এসেছিল বাড়িতে? লাট্টু পিকু বলতে থাকে, কই না, না তো মাম্মি, আমরা তো দেখিনি। তখনই তটিনী বলতে থাকে, তবে তবে এই বাজারের ব্যাগগুলো কোথা থেকে এলো, এত এত বাজার, এগুলো এগুলো কি দিয়ে গেল? তখনই লাট্টু বলতে থাকে, জানি না তো মাম্মি, আমরা তো দেখিনি, তুই দেখেছিস দি ভাই? তখনই পিকু বলতে থাকে, না মাম্মি, আমিও দেখিনি। এরপরেই তটিনী সমস্ত বাজার বের করে দেখতে থাকে আর বলতে থাকে, এগুলো তো আমাদের মাসকাবারি বাজার, প্রতি মাসে আমাদের যেটুকু পরিমাণের মাসকাবারি লাগে, যা যা লাগে, যে ব্র্যান্ডের লাগে, সবকিছু এখানে এখানে দেওয়া, এগুলো এগুলো কে দিয়ে গেল এভাবে নিখুঁত ভাবে? ঠিক যেভাবে আমরা বাজার করি ঠিক সেভাবেই তোর পায়ের মতো করে একদম নিখুঁত ভাবে বাজার করেছে, কিন্তু এগুলোতে কে দিয়ে গেল? এগুলো আবার কর্ণ চ্যাটার্জির দান নয় তো? এই বলে দেখা যাবে তটিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন ধরে বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কিছু হয়েছে? তখনই তটিনী বলতে থাকে, আপনি আপনি কি আমাদের দয়া দেখাচ্ছেন বলুন তো? আমি বলেছি আপনার দয়া আমি চাই না, তারপরেও কেন কেন আমাদের আগ বাড়িয়ে দয়া দেখাচ্ছেন? আমি আমি কারো দয়ার ভিখারি নয়, আমাকে আমাকে প্লিজ দয়া দেখাবেন না। তখনই এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলছে, এসব কি বলছো তটিনী? তোমার তোমার এসবের কথার মানে তো আমি কিছু বুঝতে পারছি না, এসবের মানে কি? তখনই তটিনী বলতে থাকে, আমি আমি যেটা বোঝাতে চাইছি সেটা আপনি খুব ভালো করে বুঝছেন, আমাদের আমাদের মাসকাবারির দোকানে টাকা কে দিয়েছে, আমাদের মাসকাবারির বাজার কে দিয়ে গেছে? আপনি তো, তাই না? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তুমি ভুল বুঝছো। এরপরে তটিনী তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করে, নিজে নিজে কথা বলতে থাকলে তখনই কর্ণ চ্যাটার্জি শুনে রেগে যায় আর বলতে থাকে, এই চুপ করো, তোমার কথাগুলো অনেকক্ষণ হলো শুনছি, তোমার বাজে বকা এবার বন্ধ করো। আমি কোনো মাসকাবারি পাঠাইনি, আমি তোমাদের মতো ওই রিফিউজি মার্কেট থেকে কোনো কিছু কিনে না, আমি তোমাদের মতো মাসকাবারির দোকান থেকে কিছু কিনে না, আমরা আমরা শপিং মলে গিয়ে সমস্ত কেনাকাটা করি, তাও আবার আমি যাই না, আমাদের বাড়িতে যে আমার লোক আছে তারা গিয়ে শপিং মল থেকে সমস্ত বাজার করে নিয়ে আসে, আমি নয়। তাই আমাকে এসব নিয়ে একদম চোখ রাঙাবে না। তখনই এ কথা শুনে তটিনী বলতে থাকে, সত্যি বলছেন তো আপনি আপনি জানেন না কিছু? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না না জানি না, বললাম তো আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে একটা টাকার বাজারও দিইনি, আমার কি কি এসে যায় যে তুমি বাজার খেলে কি না খেলে, এতে তো আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমাকে আমাকে পাশে দাঁড়াতে দাওনি, তবে আমি কেন কেন এভাবে তোমার তোমার মাসকাবারির দোকানে টাকা দিয়ে তোমার মাসকাবারির বাজার পাঠাবো? তুমি ভাবলে কি করে এটা? তখনই তটিনী বলতে থাকে, সত্যি করে বলুন, আপনি আপনি কোনোভাবে জানেন না তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না রে বাবা, আমি জানি না। কেন বিশ্বাস করছো না তুমি? বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই, তুমি না হয় মাসকাবারির দোকানে ফোন করে জেনে নাও। এরপরে দেখা যায় তটিনী ফোনটা কেটে দেয়। তটিনী অবাক হয়ে বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম কর্ণ চ্যাটার্জি করেছে, কিন্তু উনি তো বলছে যে উনি কিচ্ছু জানে না। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে আরাধ্যা বলছে, কি হয়েছে বাবা, আপনাকে এতটা বিভ্রান্ত লাগছে কেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলছে, তটিনী ফোন করেছিল, তটিনীর বাড়িতে মাসকাবারির বাজার পৌঁছে গেছে, তটিনীর বাড়িতে মাসকাবারির দোকানে টাকা পৌঁছে গেছে, তাই নিয়ে ও আমাকে ডাউট করছে, ও ভাবছে আমি ওকে দান করছি, আমি ওকে দয়া করছি, কিন্তু আমি তো এসবের কিছু জানি না। খেলাটা ঘুরছে, ও বুঝতে পারছে না খেলাটা কোন দিকে যাচ্ছে। এদিকে এদিকে দেখা যাবে তটিনী তটিনী ভাবতে থাকে, কি হলো এটা? এদিকে পরশুরাম পরশুরাম লাট্টুপিকুর মুখটা মনে করতে থাকে আর কাঁদতে থাকে, বলতে থাকে, সরি মা, সরি বাবা, আমি তোদের কাছে যেতে পারছি না, আমি তোদের থেকে এতটা দূরে আছি, আমি তোদের কাছে যেতে পারছি না, কাছে থেকেও তোদেরকে আমি ছুতে পারছি না, আমি তোদের সামনে থেকেও তোদের সামনে যেতে পারছি না। ঠিক তখনই শীতল এসে বলবে,
প্লিজ এভাবে কেঁদো না, এভাবে কেঁদে কোনো কিছু হবে না। তুমি তুমি যেই যেই মিশনে আছো, মিশনটা সাকসেসফুল হয়ে গেলে তখন তো এমনিতেই তুমি লাট্টু পিকুর কাছে যেতে পারবে, তাই না? তবে তবে কাঁদছো কেন বলো? এখন যদি তুমি ওর সামনে যাও তবে তটিনী তোমাকে মেরে দেবে, আমার বিশ্বাস। তটিনী তোমাকে মেরে দেবে। এখন ও ভাবছে তুমি মরে গেছো, তাই ও নিশ্চিন্তে এই নাটকটা করছে, এই ড্রামাটা করছে। আমি আমি জানি তটিনী তোমাকে মারতে চেয়েছিল। তুমি মানো বা না মানো, কিন্তু এটাই এটাই ফ্যাক্ট। তখনই পরশুরাম বলতে থাকে, শীতল, আমি তোমাকে বারবার বলেছি তুমি তটিনীকে নিয়ে কোনো কোনো বাজে মন্তব্য করবে না, তারপরেও তুমি বারবার বারবার ওকে নিয়ে আজে বাজে কথা বলছো। আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। তখনই শীতল বলতে থাকে, তুমি তুমি মেনে নাও বা না নাও, এতে আমার কিচ্ছু যায় আসে না। এটাই তো সত্যি, তাই না? এটাই সত্যি যে তটিনী তোমাকে শুট করেছিল, আর সেই শুট খেয়ে সেই বুলেটটাই তোমার শরীরে বিঁধে গিয়েছিল। তার কারণেই তুমি তুমি ওখানে মাটিতে লুটিয়ে পড়েছিলে, আর এরপরে আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে বাঁচিয়েছিলাম। এটাই ফ্যাক্ট। তুমি তুমি মানো বা না মানো, আমি তোমাকে বারবার বলছি, আমি আমি তটিনীর কাছে তোমাকে কিছুতেই যেতে দেব না। তটিনীর কাছে গেলে তোমাকে ও আবার মেরে দেবে। দ্বিতীয়বার হয়তো বা বাঁচানোর জন্য আমি থাকবো না, আমি থাকলেও কিংবা বাঁচালাম না। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, তুমি তুমি কি বলতে চাইছো শীতল? তখনই শীতল বলতে থাকে, আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলছে, তুমি তুমি বুঝতে পারছো না, একজন একজন স্বামী কখনো তার স্ত্রীকে অবিশ্বাস করতে পারে না। আমার আমার বিশ্বাস হয় না যে তটিনী আমাকে মারতে পারে। এরপরে দেখা যাবে শীতল বলতে থাকে, পরশুরামের চোখে তো জল মানায় না। তুমি তো পরশুরাম, তবে তোমার চোখে জল কেন? তখনই পরশুরাম বলতে থাকে, এটা এটা পরশুরামের চোখের জল নয়, এটা হচ্ছে একজন বাবার চোখের জল, একজন একজন স্বামীর চোখের জল। তখনই শীতল পরশুরামের গালে হাত দিয়ে বলতে থাকে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সো আমাকে আমাকে কখনো ছেড়ে যেও না। আমি আমি তোমাকে বারবার বলছি, তটিনী তোমাকে ভালোবাসে না, তোমাকে ওই মারতে চেয়েছিল, ওই ওই তোমাকে মেরেছিল। আমি আমি তোমাকে 100% শিওর হয়ে বলতে পারি, তুমি তুমি যদি এখন তটিনীর কাছে আবার যাও, তটিনী তোমাকে মেরে দেবে। কেন বুঝতে পারছো না? আমি তোমাকে হারাতে চাই না শিবপ্রসাদ, আমি তোমাকে হারাতে চাই না। আমার আমার অনেক দিনের স্বপ্ন, আমি তোমাকে নিয়ে সংসার করব, ছোট্ট একটি সংসার সাজাবো, সেখানে থাকবে তুমি, আমি, আমাদের বাচ্চারা, আমরা সবাই মিলে সংসার করব। আমি আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ হারিয়ে যেও না। তখনই পরশুরাম বলতে থাকে, শীতল, তুমি বুঝতে পারছো না, আমি বিবাহিত, আমার আমার ওয়াইফ আছে, আমার দুটো বাচ্চা আছে। এদিকে দেখা যাবে তটিনী তটিনী একে একে সব জায়গায় ফোন করে, কিন্তু সব জায়গা থেকে তটিনীকে বলে দেওয়া হয় যে সমস্ত বিল পরিশোধ করা হয়ে গেছে। এটা দেখে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? এই বিলগুলো কে দিচ্ছে? পিকুর পিকুর ডান্স ক্লাসের বিল, পিকুর পিকুর স্কুলের ফিস, সবকিছুই দেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো এগুলো কে করলো? এরপরে দেখা যাবে তটিনী অবাক হয়ে বলতে থাকে, কোনোভাবে এগুলো ড্যাড করছে না তো? ড্যাড যদি করে থাকে তবে ড্যাডের থেকে আমাকে অবশ্যই জানতে হবে যে এগুলো এগুলো কে করছে। এরপরে দেখা যাবে তটিনী একে একে আরো আরো সব জায়গায় ফোন করতে থাকে, যেখানে যেখানে টাকা দেওয়া বাকি আছে, সেখান সেখান থেকে সব জায়গা থেকে তটিনীকে বলে দেওয়া হয় যে বিল পুরোপুরিভাবে পরিশোধ হয়েছে, একটা টাকাও বাকি নেই। ওরা যেন কোনো চিন্তা না করে। তখন তটিনী জিজ্ঞেস করলে সবাই বলে যে খামে করে টাকা এসেছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা কেউ জানে না। এটা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, আমি এখন মাকে ফোন করব, মায়ের থেকে জানতে হবে যে মা কিছু জানে কিনা। এরপরে পিকু বলতে থাকে, মাম্মি কি হলো, এভাবে ভেঙে পড়ছো কেন? তখনই তখনই দেখা যাবে তটিনী দীপালিকে ফোন করে আর বলতে থাকে, মা, ড্যাডি কি তো আমাদের আমাদের কোনো টাকা পাঠিয়েছে কিংবা তুমি? তখনই দীপালি বলতে থাকে, কই না তো, আমরা তো কোনো টাকা পাঠাইনি। তখনই তটিনী বলতে থাকে, আমাদের আমাদের সমস্ত বাজার খরচ সবকিছু তবে কে দিচ্ছে? আমাদের আমাদের পুরো মাসের খরচ পুরোটাই ক্লিয়ার করা হয়ে গেছে, কে পাঠিয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না।